হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টার 1-এর প্রথমে 10টা প্রশ্ন আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি প্রশ্ন আলোচনা করব। আমরা এখানে খুঁটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করছি, যাতে তোমাদের পরীক্ষায় তোমাদের খুব ভালোভাবে কাজে আসতে পারে আমাদের এই কন্টেন্টটা। প্রথম পর্বে আমরা মোট 15টি প্রশ্ন আলোচনা করেছি, যেগুলো তোমাদের 2 নম্বরের জন্য এবং 1 নম্বরের প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ। এই রকমভাবে দ্বিতীয় পর্ব আলোচনা করবো, যেখানে আমরা এমন কিছু প্রশ্ন উল্লেখ করবো যেগুলো তোমাদের 2 নম্বর 1 নম্বর খুব ভালোভাবে কভার করে দিতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, বেঙ্গল স্কুল ও কলেজ কবে কেন প্রতিষ্ঠিত হয়? জাতীয় শিক্ষা আন্দোলনের প্রথম পর্যায়ে জাতীয় উন্নতি সাধনের উদ্দেশ্যে দেশীয় আদর্শের শিক্ষা প্রবর্তনের জন্য 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের নেতৃত্বে বেঙ্গল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হয়। অরবিন্দ ঘোষ ছিলেন এই কলেজের অধ্যক্ষ এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন প্রথম কর্মকর্তা। দ্বিতীয় প্রশ্ন, প্রথম পর্বে জাতীয় শিক্ষা আন্দোলনের সময়কাল। এই সময় শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছিল? প্রথম পর্বে জাতীয় শিক্ষা আন্দোলনের সময়কাল হিসাবে 1906 থেকে 1910 সময়কালকে ধরা হয়। এই সময় সারা ভারতের 51টি উচ্চ বিদ্যালয়, যাদবপুরে কারিগরি ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি 1906 সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বেঙ্গল নামে পরিচিত হয়। 1929 সালে এর নাম পরিবর্তন করে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রাখা হয়, যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি। 1955 সালে 24শে ডিসেম্বর এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তাহলে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা এখান থেকে জানলাম যে কোন সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে প্রথম পর্বে জাতীয় শিক্ষা আন্দোলন ব্যর্থ হওয়ার প্রধান কারণ কী? প্রথম পর্বে জাতীয় শিক্ষা আন্দোলন ব্যর্থ হওয়ার প্রধান বিশেষ কিছু কারণ উল্লেখ করা যায়। এগুলি হলো: আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে ধারণার স্পষ্টতা বা স্বচ্ছতার অভাব ছিল, উপযুক্ত শিক্ষার অভাব, অর্থের অভাব, শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের অনিশ্চয়তা এখানে প্রকট হয়েছিল। সেই সাথে শিক্ষা পরিকল্পনার অভাব, আন্দোলনের গতিধারা পরিকল্পনার অভাব, সারা দেশের সর্বস্তরে সম্প্রদায়ের মধ্যে মানুষের অংশগ্রহণ সম্ভব হয়নি। সেই কারণে এটি সব সম্প্রদায়ের কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়নি। এই কারণে প্রথম জাতীয় শিক্ষা আন্দোলন ব্যর্থ হয়। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের সময়কাল উল্লেখ করে। এই সময় শিক্ষার কী কী অগ্রগতি হয়েছিল? জাতীয় শিক্ষা আন্দোলনের দ্বিতীয় পর্যায়ের হিসাবে 1920 থেকে 1922 সময়কালকে ধরা হয়। এই সময় দেশের সর্বত্র বিভিন্ন স্থানে একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই সময় কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, বঙ্গীয় জাতীয় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এই আন্দোলন শুরু হওয়ার পর দেশের সর্বত্র 1349টি জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। এই পর্বে বোলপুরে আশ্রমের নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এই পর্বে দেশের সর্বত্র মেডিকেল কলেজ ও টেকনিক্যাল কলেজ গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষা আন্দোলনের তৃতীয় পর্যায়ের সময়কাল কী ছিল? এই সময় শিক্ষায় কী কী অগ্রগতি ঘটে? 1930 থেকে 1938 সময় পর্বকে জাতীয় শিক্ষা আন্দোলনের তৃতীয় পর্যায় হিসেবে ধরা হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মাধ্যমে ভারতীয় নেতৃবৃন্দের হাতে শিক্ষার ভার প্রদান করা হয়। এই সময় ভারতীয় শিক্ষার ক্ষেত্রে এই শিক্ষা আন্দোলন কীভাবে প্রভাবিত করেছিল বা এর গুরুত্ব কোথায়, বা জাতীয় শিক্ষা আন্দোলনের গুরুত্ব লেখো। ভারতীয় শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে এর প্রভাব ও গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়। এই আন্দোলনের প্রভাবে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করে এবং ভারতীয় বিভিন্ন ভাষার চর্চা করার প্রবণতা বৃদ্ধি পায়। বিভিন্ন বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির অভাবে দেশ চেতনা ও দেশাত্মবোধ আবহাওয়া তৈরি হয়। নারী শিক্ষা ও গণশিক্ষার প্রসার ঘটতে শুরু করে। শিক্ষাক্ষেত্রে অস্পৃশ্যতা দূর হয়ে সকলের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনমানুষের মধ্যে ধারণা গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে বিভিন্ন বিদেশি শক্তিদের উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে আসার প্রধান কারণ কী ছিল এবং কারা প্রথমে এখানে এসেছে? ভারতে অফুরন্ত ঐশ্বর্য সম্পদ বিভিন্ন বিদেশিদের সবচেয়ে বেশি আকর্ষিত করত। ইউরোপীয়দের বারংবার আকর্ষিত করেছিল এবং তারা এখানে উপনিবেশ স্থাপন করতে, কেউ বাণিজ্য করতে এসেছিল। এদের মধ্যে ইউরোপ থেকে সর্বপ্রথম পর্তুগিজরা ভারতে আসে। তারপর ওদের পথ অনুসরণ করে ওলন্দাজ, ফরাসি, দিনেমার ও সবশেষে ইংরেজরা এসেছিল এবং সমগ্র ভারতকে তারা নিজেদের উপনিবেশ তৈরি করে ফেলে। পর্তুগিজরা এখানে কী ধরনের শিক্ষার প্রবর্তনের প্রয়াস করেছিল? পর্তুগিজদের সঙ্গে এসেছিল ক্যাথলিক ধর্মাবলম্বী খ্রিস্টান মিশনারিরা।
তাদের সঙ্গে জেসুইট মিশনারিরাও এখানে এসেছিল লোকজনকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য। সর্বপ্রথম খ্রিস্টান ধর্ম প্রচারে শিক্ষাদানের শুরু করে। এদের মধ্যে ফাদার রবার্ট বিনমিল জেভিয়ার্সের নাম উল্লেখযোগ্য। আদি পর্বে পর্তুগিজ মিশনারিদের কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানগুলি সম্পর্কে লিখো, তাদের শিক্ষার বিষয়গুলি উল্লেখ করো। আদি পর্বে পর্তুগিজ মিশনারিদের দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 4 ভাগে বিভক্ত করা যায়। 1. জাদু ও জাদুপল্লী সংলগ্ন প্রাথমিক লাতিন স্কুল। 2. ভারতীয় অনাথ বালক বালিকাদের জন্য কৃষি ও শিল্প শিক্ষার ব্যবস্থা সহ প্রাথমিক স্কুল। 4. উচ্চশিক্ষার জন্য জেসুইট কলেজ স্থাপিত হয় 1575 খ্রিস্টাব্দে। ধর্মপ্রচার ও শিক্ষণের জন্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মপ্রচার ও ধর্মীয় শিক্ষার সাথে লাতিন ভাষা, তর্কশাস্ত্র, ধর্মতত্ত্ব, পর্তুগিজ ব্যাকরণ এবং সঙ্গীতের শিক্ষা দেওয়া হতো। তবে সমগ্র ব্যবস্থাই ছিল অমনোবিজ্ঞান সম্মত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার ও পর্তুগিজ চিন্তাভাবনায় ভারতীয়দের উদ্বুদ্ধ করা। এরপরের প্রশ্ন, ভারতীয় শিক্ষার ক্ষেত্রে পর্তুগিজদের প্রধান অবদান কী ছিল? শিক্ষার ক্ষেত্রে প্রসারের জন্য পর্তুগিজরা প্রথমে গোয়াতে ছাপাখানা আবিষ্কার করে। বইপত্র মানুষের কাছে ছড়িয়ে পড়তে শুরু করে। জিগিন লক কে ছিলেন? দিনমার মিশনারিদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন জিগেন লক। তিনি 1713 সালে তামিলনাড়ু থেকে ছাপাখানা স্থাপন করেন এবং তামিল ব্যাকরণ ও তামিল ভাষায় বাইবেল অনুবাদ করেন। তিনি মাদ্রাজে দুটি অবৈতনিক বিদ্যালয় এবং তিবাঙ্কুরে একটি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠান নির্মাণ করেন।